নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটি ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে এসেছি, যেটার নাম হলো ভূতুড়ে কামরা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। তাহলে শুরু করি। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভার রাবড়ির মতো করে বলল, কেন, আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোকা একটা কাটা মুন্ডু ঘ্যাচাত করে কামরাতে এলো। কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাতের উপর হেঁটে যাচ্ছে। কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আরেক পা। বল্টুদা বলে, বাজে বকিস না, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম। না, ভূত টুত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার উপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই, একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি ধরতে যাব কেন? কি দরকার আমার? ভূত ধরা টরা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সাফ বলে দিচ্ছি। কিন্তু মনে কর, ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি? আমি দস্তুর মতো ঘাবড়ে বললুম, বল্টুদা, এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত ধরে টেনে বসালো। বলল, আহা, যাচ্ছিস কেন? বললুম বলে কি সত্যি সত্যি কি ভূতে ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প পাগিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বলল, টেনি? তার কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকার খাবার খেয়ে গেল। নাকটাকে কি রকম যেন তেলে ভাজা সিঙ্গারার মতো করে বল্টুদা বলল, ছা ছা। যাবার আগে আমার পিঠ চাপড়ে কি সব মেফিস্টোফেলিস বলেও গেল, কিছু বুঝতেই পারলুম না। রাম ও রাম ও, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকম, তোমার ভূতের গল্পটাই বলো। গল্প? আমি বানিয়ে বলার মধ্যে নয়, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিলে, তারপর বলতে থাকলো, আমার বর্দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম, আর বর্দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন 10 বেশ আরামে থেকে খুব খেয়ে দে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিল। সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলুম। 17 ইঞ্চি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরো প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলুম অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছন দিকের গাড়ি বলেই এটার উপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে।
নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এর মধ্যে দুই মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম, এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বলল, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেজন্যই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবে চিন্তে লাভ নেই। গাড়ি ছাড়তে আর কিছু দেরি আছে, কিন্তু আমি আর বসতে পারছিলুম না। একে তো আসবার আগে বিস্তর খাইয়ে বলেছে। ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি, মাংস, মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভার। তা রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে উঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লুম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ উঠেনি। নিশ্চিন্তে ঘুমানো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলুম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কি রকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিতল অন্ধকারে গোটা 4 আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিছু নেই। জানলার অন্যদিকে তাকালুম, ঠিক একই দৃশ্য। যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাত্রার সমুদ্রের ভেতরে তলিয়ে দিয়েছে। তারপরে মনে হলো কেবল আলকাত্রা নয়, ধোয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠেছে, তার ভেতর নিশ্চয় কুয়াশা। ব্যাপারটা কি? রাত যে কখন এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, তাও যদি না হয়, লাইনের ধারের ঝোপে জঙ্গলের অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে? তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো প্যালা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। বেঞ্চের উপর পা ছড়িয়ে বসেছিলুম। মশাদের যত নজর দেখছি পায়ের উপরেই। শেষে জেরবার হয়ে যেই একটা চাটে হাঁকড়েছি, তোরে কি বলবো প্যালা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ের লোমওয়ালা নরম কি একটা জিনিসের উপর খপাং করে গিয়ে চড়টা পড়ল। ঘুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরে কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি? হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোথার থেকে এলো? কেনই বা চড় খেয়ে ঘুত করে লাফিয়ে উঠলো, আর লাফিয়েই বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোন হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয় ভুতুড়ে। তাই জংশন স্টেশনের লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ির থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এই গাড়িতে উঠতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্ধব
যে এইসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়বো গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো? কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক দূর থেকে নিচের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাড়টি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার উপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল ছ্যাড়াত ছ্যাড়াত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুড়ছে। শুধু মনে হওয়া নয়, চ্যারাত করে কোত্থেকে এক রাশি বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপরে, গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললুম। সামনে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অর্থই অন্ধকারে এক পাল পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম। গলা দিয়ে গান বেরুলো না, খালি বু বু করে এমন যাচ্ছাতাই আওয়াজ বেরুতে লাগলো যে আতঙ্কে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই ছ্যাড়ছ্যাড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবি নি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানালার কাচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলুম। আমার মনে হলো এক চোখে যেন একটা দৈত্য হা করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম। আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো। তারপরেই ধা করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলুম আজ এই ভুতুড়ে রেলগাড়ির কামরাতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে ওই ডেটে খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলুম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুড়ে কামরাটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকলে আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে। তারপরে সোজা হার্ট ফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। এখন থেকে সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি। এমন সময় বাজ খাই গলায় কে বলল, ইউ রোগ! আতঙ্কে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলোয় ইয়া ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজখাই স্বরে বলল, ইউ রোগ, তুম কন হ্যায়? ওরে বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মরন্ধ্রে পৌঁছল। আবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামল। আমি আকুল হয়ে বললুম, তারপর? তারপর আর কি, ভীষণ যা তা ব্যাপার। মানে? মানে আবার কি? কামরাটা খারাপ। জংশন স্টেশনে সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘোরে কিছু টের পাইনি আমি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছড়ছড় করে আমার মুখে এসে পড়ছিল। লাল লণ্ঠন হাতে একটা পুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, হ্যাঁ? বল্টুদা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না। এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়িয়ে যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল। হনহন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন
আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার চলে আসবো আরো একটি ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। নমস্কার।